আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। খারাপ লাগা কমেছে কি একটু? পুরুষালী স্বরে মৃদু কেঁপে ওঠে খেয়া। ঘাড় ঘোরাতেই দেখতে পাই তার পুরুষের মুখ অবৈ। নিস্তেজিত স্বর ভেদ করে মুখে স্মিত হাসি ঝোলায় সে। এখন ভালো লাগছে। মাহাদীপের এক হাত পকেটে নিবদ্ধ, অপর হাতে সে খেয়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। অর্ধাঙ্গিনীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বলে, বাসায় যাওয়া উচিত। আর একটু থেকে যাই, সবাই তো যাবে। 11:30 পার হয়ে গেল, আর কোনো কথা শুনবো না। বারবিকিউ হয়ে এসেছে? হ্যাঁ, খাবে তুমি? নিয়ে আসবো? বমি করে এসেছি, মোটেও নয়। আবার হয়েছে? দুপুরে হয়তো খাওয়া বেশি হয়ে গিয়েছিল। তোমার খাওয়া বেশিও হয়? হয়তো, অনেক খাই আমি। অলরাইট, আজকে প্রথম জানলাম। ধ্রুব ভাইয়া একা একা কাজ করছে, আপনারা 3 বন্ধু নিজেদের মতো করে আছেন, হেল্প করা উচিত নয় তাকে? বারবিকিউ এর সমস্ত প্রসেসিং আমরা করেছি, একদম রেডি করে তোমার ধ্রুব ভাইয়াকে বসিয়ে দিয়ে এসেছি। বাকি কাজটুকু ও একা করবে, এটা ওর পানিশমেন্ট। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? কি করেছে ভাইয়া? তুমি ছোট মানুষ, বুঝবে না? আমি ছোট মানুষ? আমার চেয়ে তো ছোট। কয়েক বছরের মাত্র বড় আপনি। সঠিকভাবে কাউন্ট করলে দেখা যাবে আমি যখন কিন্ডার গার্ডেনে, তখন শ্বশুর সাহেব সবে মাত্র 2 কন্যার জনক। বাই দ্য ওয়ে, শ্বশুর সাহেব কি চলে গিয়েছেন? একটু কথা ছিল। খেয়া মাহাদীপের দিকে সরু চোখে দৃষ্টি স্থাপন করে গম্ভীর মুখ হয়ে বলে, আপনার কোনো কথা নেই বাবার সাথে। কথা বলে উল্টো পাল্টা বলে বাবাকে রাগিয়ে দেবেন। ভালো কথাই বলতাম, খাবারের দিকটায় তাকে কনসার্ন করা উচিত। এইভাবে খেলে তো উনি ফ্যাটি অ্যাসিডের ফ্যাক্টরি হয়ে যাবেন। আজকে লাঞ্চে চিংড়ি মাছে যেভাবে খেলো, ড্যাম ইট! এই জন্যই হয়তো চিংড়ি মাছের মাথার ব্রেন তার মাথার মধ্যে দেখা যায়। আবার? সিরিয়াসলি, বাবা খেতে ভালোবাসেন। খাবারের প্রতি ভালোবাসা থাকা ভালো, বাট পরিমিত। বাবা নিজেই ভালো বুঝবেন, দয়া করে আর শ্বশুর জামাইয়ের মধ্যে দ্বৈরথ্য সৃষ্টি করবেন না। আমি বুঝি না বাবার সাথে আপনার আর ধ্রুব ভাইয়ার কেন এত সমস্যা। অর্ণব ভাইয়ার সাথে তো এমন নয়। সেম কোশ্চেন আমারও। আমাকে আর ধ্রুবকে কি সে ভোটার ভাবে না? 2টা ভোট যে কতটা মূল্যবান ওনার জানা উচিত। এই 2টা ভোটের কারণে কিন্তু সেই ইলেকশনে হেরে যেতে পারে। ইস, আবার চুপ একদম, শুধু উল্টাপাল্টা কথা। আই এম সিরিয়াস। অবশ্য আমরা দুজন তাকে ভোট দিলেও বলবে দিইনি। শুনুন, আপনি যেভাবে কৌশলে ধ্রুব ভাইয়ার কথাটা এড়িয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি। মাহাদীপ খেয়ার কপালে ঠোঁট রেখে আলতো হাতে কাঁধ চাপড়ে বলে, শাবাশ মাই ক্লেভার লেডি, বড় হয়ে যাচ্ছ। বলবেন না? দ্বৈরথ্য শব্দটা কিন্তু কঠিন, কোথায় পেলে? খেয়া মাহাদীপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, বুকে নখ বসিয়ে টি শার্ট টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মাই ক্লেভার ম্যান কোথায় পেলাম সেটা আপনাকে জানানোর প্রয়োজন বোধ করছি না। চলুন বাসায় যাই। দিন যাই পানির স্রোতের নাই কথাটির মূল ভাবার্থ বজায় রেখে ইংরেজি নববর্ষের আজ 2 দিন। নভেম্বর ডিসেম্বর রাজত্ব শেষ করে স্থান জুড়ে দিয়েছে জানুয়ারির। নতুনত্বকে বিশেষ অতিথি করে আগমনী বার্তা, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সবার মনে। কুঞ্জবন এক। রাত 12টা পেরিয়ে 1টা ছুঁই ছুঁই। রাতে জমা শীতের কুয়াশাগুলো কাছের জানালায় লেপ্টে শীতলতার আমেজ ছড়াচ্ছে প্রগাঢ়ভাবে। ঘুমহীন চোখে বাড়ি পেট নিয়ে কিচেন প্রান্তরে মনোনিবেশ করে আছে এক রমণী। বেগুনি রঙা ঢিলেঢালা কুর্তিটার উপরে পাতলা একখানা চাদর বিছানো শরীরে, চুলগুলো তার আধো খোপা করে পেঁচানো। মাইক্রো ওভেনে বেক করে রাখা কেকটা সন্তপর্ণে বের করে আনে সে। ডেকোরেশনের কাজে লেগে পড়ার মুহূর্তেই মুখখানা সামান্য তুলে শান্ত কণ্ঠে বলে, আম্মু প্লিজ, এইবার আপনি ঘুমোতে যান, এইটুকু আমি সামলে নিতে পারবো। আমি শুরু থেকে কিছুই করছি না মা, বসে আছি শুধু। খেয়া পিছু পিছু ঘুরে তাকায়, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সময় পরখ করে নিয়ে বলে, বসে থেকে আমাকে পাহারা দিচ্ছে 1.5 ঘন্টা যাবত। এটাও কিন্তু একটা কাজ। এটা কাজ নয়, এটা আমার দায়িত্ব। দায়িত্বের অবসান হোক এবার, অনেক হয়েছে। এভাবে রাতের ঘুমটা নষ্ট করবেন না প্লিজ। খেয়ার চোখে অনুযোগের ছায়া, কণ্ঠে কাতরতার সুর। মিসেস সালমা বসা ছেড়ে উঠে দাঁড়ান, এগিয়ে গিয়ে তার কবুতরছানা তৈরিকৃত খাবারে এক নজর তাকিয়ে বলেন, ঘুমটা আমার চেয়ে তোমার দরকার বেশি মা। এই সময় কেক বানানোটা মোটেও ঠিক হচ্ছে না। তোমার মেজর সাহেব এগুলো এমনিতেও পছন্দ করে না। এর উপরে যদি জানে তুমি এই শরীরে এসব করেছ, দেখবে নিশ্চিত বকা দিবে। রাতে আমার এমনিতেও ঘুম আসে না আম্মু। না ঘুম হোক, তবুও বিশ্রামে থাকতে হবে তো। মাহাদীপ ওর জন্মদিনে সবসময় দেখা যায় কোনো একটা বাহানা দিয়ে এড়িয়ে যায়। কত বছর পেরিয়েছিলে বলো?
শুধু উইশ করেছিলাম। এমনিতেও কিছু করার উপায় ছিল না, অন ডিউটিতে ছিলেন তিনি। উইশ করার প্রতি উত্তরে নিশ্চয়ই সময় নিয়ে ছোট্ট করে বলেছিল থ্যাঙ্কস। কিয়া কেক ডেকোরেশন করতে করতে মৃদু হেসে মাথা নাড়ায়। ভ্যানিলা এসেন্সের সুগন্ধি ছড়িয়ে পড়েছে বেশ। কেকটা পারফেক্ট হয়েছে একদম। হুইপ ক্রিমটা দিয়ে ম্যাশ করতে করতে বলে, আপনার ছেলে আপনার মতো মিষ্টি না হয়ে করলার মতো তেতো কেন হয়েছে আম্মু? না সে ছবি উঠতে পছন্দ করে, আর না জন্মদিন হইচই জমিয়ে খাওয়া দাওয়া পছন্দ করে। সবকিছুতেই ব্যালেন্স চাই তার। কিন্তু এবার আমিও ছাড়ছি না, কেক এবার তাকে দিয়ে কাটিয়েই ছাড়বো। মিসেস সালমা ডাইনিং হতে ফোনটা নিয়ে আসার জন্য উদ্যত হন। ধীর পায়ে সেদিকে এগোতে এগোতে বলেন, আমি চাই তুমি ওর ভেতরের সমস্ত প্রতিবদ্ধকতা দূর করে দাও। তোমরা দুজন দুজনের কাছের পানির মতো স্বচ্ছ হও। আমি তোমার কার্যক্রমে অ্যাপ্রিসিয়েট করছি, বাট সময়টা অনুপযুক্ত। ঠিক ঠিক, সময়টা আসলেই অনুপযুক্ত। মিসেস সালমা ফিরে তাকান, বিস্মিত চাহনি নিক্ষেপ করে বলেন, কবুতর ছানা তাহলে মানছে সময়টা অনুপযুক্ত? কেয়া চোখ ঘুরাতে ঘুরাতে মাথা নেড়ে সায় জানায়। অতঃপর কেটে রাখা এক টুকরো স্ট্রবেরি মুখে পুরে খেতে খেতে বলে, আসলেই সময়টা অনুপযুক্ত আম্মু। কারণ সবাই কেক নিয়ে জন্মদিনের উইশ করে রাত 12টায়। সেখানে এখন 1:10 মাত্র কেক তৈরি হচ্ছে। যাকে উইশ করব সে কখন ফিরবে তার ঠিক নেই। সময়টা অনুপযুক্ত নয় কি বলুন? ওরে দুষ্টু মেয়ে, আমি সেটা মিন করেছি। মিসেস সালমার বাঁকা চাহনি দেখে কেয়া হেসে ফেলে শব্দ করে। চোখে মুখে তার একরাশ উচ্ছ্বাস। তা মেজর সাহেব বাসায় থাকাকালীন প্রথম ঘরোয়া জন্মদিন পালন করার একটা সুযোগ পেয়েছে সে আজ। সুযোগটা কোনোভাবেই জলে দিতে চায় না। রাত্রি যখন 11:30 চুপি চুপি সে এসেছিল কিচেনে হাজিরা দিতে। সব কিছু ধীর হাতে গুছিয়ে কেক বানানোর প্রসেসিং শুরু করা মুহূর্তেই শাশুড়ি মাতা তার হাজির হন সেখানে। অতঃপর হাজার অনুনয় আবদারে তার মন গলিয়ে সে পেয়েছে কাজ করার অনুমতি। কিন্তু শর্ত ছিল পুরো কেক বানানোর সময়টাতে তিনি সশরীরই উপস্থিতি থাকবেন বৌমার পাশে। কোনোভাবেই কোনো কিছুতে রিস্ক নিতে চায় না সে আর। অগত্যা নিরুপায় খেয়া বাধ্য হয়েছে তার সত্য মেনে নিতে। শোনো কবুতর ছানা, কেকটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এখন কি তুমি তোমার মেজর সাহেবের জন্য অপেক্ষা করবে? মিসেস সালমার প্রশ্নে কিছুটা ভ্যাবাচাকা খায়। তাৎক্ষণিকভাবে আসে না মুখে সদুত্তর। আসলেই তো, এখন সে কি বাহানা দিয়ে সময় কাটিয়ে দিবে? কি বলে মেজর সাহেবের জন্য অপেক্ষা করবে? তার মেজর সাহেব যে এখনই বাসায় ফিরবে এমনটাও তো নয়। বাসায় ফিরতে ফিরতে তার রাত 3টের ঘরে পৌঁছানোর সম্ভাবনা ব্যাপক। এতক্ষণ তো তার শাশুড়ি মা কোনোভাবেই তাকে জাগ্রত থাকতে দিবে না। যতক্ষণ না অবধি সে ঘুমাবে উনি নিজেও ঘুমাতে যাবেন না। মিসেস সালমা তার কবুতর ছানার অবলা চাহনি দেখে দীর্ঘশ্বাস ফেলেন। সম্মুখে এসে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করেন ফোনের দিকে। ফোন করুন আপনার সাহেবকে। কোথায় আছে, কখন আসবে জেনে নিন। আমি ফোন করব? জি, আপনি? আম্মু, কোনো কথা হবে না। মাহাদীপ যদি জানায় তার আসতে 1.5-2 ঘন্টা দেরি হবে, তাহলে সোজা ঘুমাতে চলে যাবেন। কাট কাট গলায় বলা কথাই খেয়া ব্যাকুল সম্ভারে চাহনি নিক্ষেপ করে নিজ ফোনটা তুলে নেয় হাতে। পড়েছে সে দুকুলে। একদিকে শাশুড়ি মায়ের আদেশ অমান্য করার সাহস তার নেই, অন্যদিকে আবার মেজর সাহেবের জন্য অপেক্ষাটা তার জন্য হয়ে দাঁড়িয়েছে কঠিন। মনে হয় না উনি কল রিসিভ করবেন। কলটা করে দেখো আগে। কেয়া উপায়ন্তর না পেয়ে মেজর সাহেবকে ফোন করে। মনে মনে একটু আশা জাগ্রত করে যে ফোনটা রিসিভ হবে না, কারণ মেজর সাহেব একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছেন। আর কাজের সময় ফোন রিসিভ করাটা তার কাছে অসাধ্য সাধনের মতো। একবার যদি কলটা কেটে যায় তাহলে সে নিজ হতে অপেক্ষা করার একটা পথ পাবে কোনোভাবে। 3 হতে 4 সেকেন্ড ব্যয় হতেই বিপত্তি ঘটে যায়। কেয়ার মনে স্বল্পক্ষণে জমা ক্ষীণ আশার ভরাডুবি করে মেজর সাহেব ফোন রিসিভ করেন। ভারী পুরুষালী স্বরে ভেসে আসে অপর পৃষ্ঠ হতে হ্যালো শব্দটা। খেয়া চোখ বন্ধ করে কপাল ভাঁজ করে সঙ্গে সঙ্গে শীতল স্বরে শুধাই, কোথায় আছেন আপনি? আপাতত ঢাকার বাহিরে। তুমি ঠিক আছো? জি আমি ঠিক আছি। বাসায় ফিরবেন কখন? 2 ঘন্টার মতো সময় লাগতে পারে, নট শিওর। তোমার কি খারাপ লাগছে? আসতে হবে আমাকে? না, আসতে হবে না, শরীর ঠিক আছে আমার। প্লিজ চিন্তা করবেন না, রাখছি। কোনো মতে কথা শেষ করে ফোন কেটে দেয় সে। নিরাশ মুখ হয়
কান হতে ফোনটা নামাই। মিসেস সালমা নিজ ফোনটার দিকে দৃষ্টি অবলোকন করে বলেন, আপনার মেজর সাহেব এখন আমাকে ফোন করবে শিওর? নিশ্চিত বলাটুকু সময় পেরোয় না, এর মাঝেই ফোন এসে যায়। মিসেস সালমা মাহাদীপের কল আসার দৃশ্যপটটা তুলে ধরেন খেয়ার সামনে। লাউড স্পিকার বাড়িয়ে বলেন, সে এখন তোমার খোঁজ নেবে। ফোন রিসিভ করা হয়। তৎক্ষণাৎ অপর পাশতে শীতল স্বরে ভেসে আসে, রিয়েলি সরি ফর কলিং ইউ অ্যাট দিস টাইম আম্মু। ইটস ওকে আব্বাজান, কিছু বলবেন? আম্মু, আপনার কবুতর ছানা এখনো ঘুমায়নি, কোনো প্রবলেম হয়েছে কি না? চেক করে আসবো গিয়ে? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস। ওকে, আমার কবুতর ছানা আমার সঙ্গেই আছে, চিন্তা করবেন না আব্বাজান। আপনার সঙ্গে? জি। দুজন এত রাতে কি করছেন? ঘুমাননি কেন এখনো? মাহাদীপের শীতল কণ্ঠস্বর এক লহমায় গুরুগম্ভীর হয়ে ওঠে। অদৃশ্যমান মুখটার দিকে তাকালে হয়তো দেখা যাবে মুখরেখা ও শক্ত হয়ে উঠেছে। মিসেস সালমা নীরব থাকেন। ছেলের মেজাজ কিছুটা গরম হয়ে উঠেছে। এই মুহূর্তে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেন না সে। মাহাদীপ নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তরের আশাই থেকে নিজ হতে ফের শক্ত কণ্ঠে ভেদ করে বলে, আমি চাই না আমি যেটা গেস করছি সেটা সঠিক প্রমাণ হোক। যেটা ম্যান্ডেটরি সেটা আগে করা হোক। এটা ম্যান্ডেটরি নয়, ইটস জাস্ট এ ট্রেন্ড। রাতের বেলাতে আমি এগুলো কখনোই অ্যালাউ করব না। আপনাকে এবং আপনার কবুতর ছানাকে 10 মিনিটের মধ্যে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার জন্য বলা হলো। ডিড আই মেক সেন্স? বুঝতে পেরেছি, কিন্তু তোমার জন্য ও নিজ হাতে কেক বানিয়েছে মাহাদীপ। আর কষ্ট করে করা কাজটাকে মূল্যায়ন করা উচিত নয় কি? ওকে, আমি রেসপেক্ট করছি সেটাকে, বাট শরীরে প্রেশার দিয়ে খুব একটা প্রয়োজন ছিল না এটা বানানোর। যেহেতু বানিয়েছে আমি টেস্ট করব, কিন্তু সেটা দিনের বেলাতে, রাতে কখনোই নয়। এখন তোমার কবুতর ছানাকে যেভাবেই হোক ঘুমোতে বলবে এবং নিজে ঘুমাবে। বাবা কোথায়? কুল আব্বাজান, বাবা ঘুমিয়েছে। আপনার আদেশ নির্দেশ আমরা মেনে নিয়েছি, ঘুমাতে যাচ্ছি, কিন্তু আপনি বাসায় ফিরতে বেশি সময় নেবেন না। আই উইল ট্রাই। গুড নাইট। গুড নাইট। মিসেস সালমা ফোন নামিয়ে খেয়ার দিকে তাকাই। ভুরুজোড়া উঁচি হতাশা মাখা কণ্ঠে বলে, আপনি কিছু বলবেন? আর 10 মিনিট সময় বেঁধে দিয়েছে কিন্তু। আমার কেকটার কি হবে তাহলে? ফ্রিজে রাখলে মজা লাগবে। খেয়া সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কেকটার দিকে তাকিয়ে বলে, যদি কেকটা নষ্ট হয় আপনার ছেলেকে আমি কাঁচা করলা খাওয়াবো আম্মু। অন্য কিছু ভাবুন, আমার ছেলে এসব আবার খুব ভালোভাবেই খেতে পারে। অন্য কিছু? হ্যাঁ। খেয়া ভাবুক চিত্রে কেকটা ফ্রিজে রাখে। অতঃপর তর্জনী উঁচিয়ে ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে বলে, বাবাকে বলবো তার জামাইকে বিশেষভাবে দাওয়াত দিয়ে জামাই ভোগ করে খাওয়াতে। ওয়েলি ফুড। টু মাচ ওয়াইলি ফুড। রাত 2:30। কক্ষের মধ্যে একটুখানি সময় হাঁটাহাঁটি করে বিছানায় গা এলিয়ে দেয় কিয়া অতি সন্তর্পণে। 9 মাসের গর্ভ অবস্থায় শেষ এই দিনগুলো কাটছে তার উদ্বেগ আর আনন্দের সংমিশ্রণে। কেননা শুরুতে পাওয়া ধাক্কা তাকে এখনও করে তোলে অসহায় আবেগপূর্ণ। ভয় হয়, ভয় পাই। সন্তান হারানোর কষ্টটাকে উপলব্ধি করতে গিয়ে প্রতিবার নিজেকে হারিয়ে ফেলে গভীর অদলে। তবে সে নিজেকে স্থিতিশীল করার চেষ্টা করে মেজর সাহেবের কথা ভেবে। এই মানবটা শত ব্যস্ততার মাঝেও শত উপায়ে তাকে দেখে শুনে রাখাটা নিশ্চিত করে। সাহস শক্তি যোগায় মনে। হাতে হাত রেখে দেওয়া আশ্বাস অঙ্গীকার তাকে নতুনভাবে যুদ্ধ করার অনুপ্রেরণা যোগায় মনে। নিজেকে অতি ভাগ্যবতী মনে হয় তার। স্বামী শ্বশুর শাশুড়িতে সে অতি স্বয়ংসম্পূর্ণা। বিন্দুমাত্র খাদনি এতে। মাঝরাত হুট করে শুরু হওয়া তীব্র এক ব্যথায় খেয়ার স্বল্প মুহূর্তেই ঘুম ভেঙে যায়। চোখ মুখ বন্ধ রাখা অবস্থায় ঠোঁট মুখ কুচকে সে পেটে হাত রাখে। অসহ্য ব্যথা। সর্বপ্রথম তার মাথায় আসে বেক্সটন হিক্স কন্ট্রাকশন, কিন্তু তার ধারণাটাও ভুল হয় যখন ব্যথা ক্রমশ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে। কিন্তু শরীরের জন ব্ল্যাঙ্কেটটা সে সরিয়ে ফেলে তড়িৎ হাতে। গায়ে ঘাম জমে ঠান্ডা হয়ে আসে। হাত দুটি কাঁপতে থাকে অনবরত। এক মুহূর্তে খেয়া হাঁপিয়ে ওঠে। মুখ দিয়ে ক্রমান্বয়ে সে শ্বাস নিতে থাকে শব্দ করে। বিছানার চাদর মুঠো করে ধরে ধীরে ধীরে শোয়া ছেড়ে নিজেকে উঠে বসায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। বেডসাইডে রাখা পানির জারটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ধরার জন্য উদ্যত হয়, কিন্তু দুর্বল কাপা হাত ভারসাম্য বজায় রাখতে পারে না। হাত হতে ফসকে ফ্লোরে পড়ে যায় তা। কাছের জারে তীব্র ঝনঝন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো কক্ষ। মিসেস সালমা ডাইনিংয়ে এসেছিলেন লাইট অফ করতে। খেয়ার কক্ষ হতে আসা শব্দ সরাসরি তার শ্রবণে আঘাত হানতে এসে চমকে ওঠে। আত্মা অন্তরাক্ষা সহ কেঁপে ওঠে তার।
এক মুহূর্তের কাল বিলম্ব না করে সরাসরি সে চলে যায় খেয়ার কক্ষের দিকে। কি হয়েছে মা, ব্যথা করছে? মিসেস সালমা খেয়ার অসহনীয় অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন। দুগালে হাত রেখে সে শান্ত করার চেষ্টা করতে থাকে তাকে। মেয়েটার মুখরেখা ব্যথায় নীল হয়ে এসেছে, মুখ হতে বেরোয় না কোনো বাক্য কথা, পুরো শরীর ঘামে ভিজে উঠেছে। মিসেস সালমা কক্ষতে জোর গলায় ডাকতে শুরু করেন মোহাম্মদ আলী খানকে। কেয়া ব্যথা কাতর মুখ নিয়ে ইশারা করে নিম্নতলে। মিসেস সালমা তার ইশারা অনুযায়ী তাকাতেই দেখতে পাই পায়ের নিচে তরল জাতীয় পদার্থতে ভিজে উঠেছে তার পরনের পোশাক। অস্পষ্ট স্বরে বলে ওঠেন, আল্লাহ তুমি রহম করো, শান্ত হও মা, কিচ্ছু হবে না। মোহাম্মদ আলী খান দ্রুত পায়ে উপস্থিত হইতেই মিসেস সালমা চিৎকার করে বলেন, রফিককে বলো গাড়ি বের করতে, মাহাদীপের বাবা হসপিটালে নিতে হবে। কয়েক মিনিট সময় অতিক্রম হয়। নিস্তলায় তোড়জোড় কণ্ঠ পেতেই কুঞ্জবন টু হতে ছুটে আসে সবাই। মিসেস নাজিয়া নীর মিসেস সালমার সঙ্গে ধরাধরি করে খেয়াকে গাড়িতে তোলে। অধিক ব্যস্ততায় খেয়ার প্রতিকূল পরিস্থিতি দেখে কারোর মাথায় আসে না মাহাদীপকে তৎক্ষণাৎ জানাতে। মিসেস সালমা ডাক্তার আফরোজ আরার সঙ্গে ফোনে কথোপকথন সেরে নেয়। ডাক্তার আফরোজ আরা তাকে নির্দেশ দেন অতি দ্রুত খেয়াকে হসপিটাল নিয়ে আসতে। ভাগ্য সুপ্রসন্ন, আজ এখনও তিনি হসপিটালে অবস্থান করছেন। অতএব সরাসরি গন্তব্য হয় এভার কেয়ার হসপিটাল। রাত 3:21। এভার কেয়ার হসপিটালে পৌঁছানো মাত্রই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় খেয়াকে। মেয়েটার কন্দনরত মুখের প্রতিচ্ছবি চোখে ভেসে উঠতেই মিসেস সালমার বুকটা কেঁপে ওঠে। তার মতো শক্ত চিত্রে মানুষের চোখের কোণে জমে ওঠে জল। মহাদীপ আসছে? জানিয়েছো তুমি? হ্যাঁ, বিআই সাহেবকে জানানো হয়েছে। ভালো করেছো, আমার মাথাতেই আসেনি। নিজেকে শান্ত করো, শক্ত করো সালমা। মোহাম্মদ আলী খান মিসেস সালমার পিঠে ভরসার হাত রাখতে মিসেস সালমা নিজের নিয়মের বাইরে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন। কান্না মিশ্রিত স্বরে বলেন, আমার মেয়েটা যেন সুস্থ থাকে, আর কষ্টটা আমার সহ্য হচ্ছে না। মোহাম্মদ আলী খান ছোট্ট করে নিঃশ্বাস ছাড়েন, ধীর স্থির কণ্ঠে বলেন, ইনশাল্লাহ সব ঠিক হবে। তুমি এভাবে ভেঙে পড়ো না। মায়েদের ত্যাগ অসামান্য, স্বয়ং আল্লাহ নিজে তাদের সমাদর করেন। মাহাদীপ হসপিটালে পৌঁছানোর আগে বনচ্চিরি হতে উপস্থিত হয় সবাই। কেয়ার ধ্রুব এসে পৌঁছে খানিকক্ষণ আগে। এবার কেয়ার হাসপাতালের করিডোরে সময় জমে আছে, স্থির হয়ে আছে সবকিছু। ফ্লোরেসেন্ট আলোর নিচে প্রত্যেকের মুখগুলো উদ্বেগে কঠিন। মোহাম্মদ আলী খান অনবরত পায়চারি করতে শুরু করেন এ মাথা হতে ও মাথা। স্মৃতিতে ভাসে সেই দিন, সেই ক্ষণের কথা, তার প্রত্যাশার কথা। অল্প সময়ের মাঝে কত স্বপ্ন গুছিয়ে নিয়েছিল, ছোট ছোট আঙ্গুলের মাঝে প্রকাশ করেছিল দাদুভাই হওয়ার সুপ্ত ইচ্ছা। তবে তার ইচ্ছা, মনের বাসনা সবকিছু এক নীরব ঘাতক এসে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়ে যায়। সেই থেকে ভয় হয় দাদুভাইয়ের সূক্ষ্ম অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ করতে। এই যে এখন তার ভিতরে উত্তাল উত্তেজনা বইছে, অপেক্ষায় আছে কখন একটুখানি স্পর্শ করবে, কখন কোলে তুলে নিবে। সবকিছু সে দমিয়ে রেখেছে নিজের মাঝে নির্ভীত জারি হয়ে। অবশেষে মাহাদীপের দায়িত্বে অবসান ঘটে। নিজস্ব কার্যক্রম শেষ করা মাত্রই রিপোর্ট সই করে গাড়ি নিয়ে ছুটে এসেছে সে। হাসপাতালের গেটে গাড়ি থামতেই ধীরপায়ে নেমে আসে। ধরণীতে শীত অতিবাহিত হলো, পরনে নেই তার কোনো রকম শীত বস্ত্র, বরং ডেনিম শার্টটা পিঠের কাছটাই ঘেমে ভিজে উঠেছে। মুখভঙ্গি তার ঠান্ডা শীতল হলো, চোখে ফুটে উঠেছে নীরব অস্থিরতা। অল ওকে? ব্লাড ম্যানেজ করা আছে? মাহাদীপের প্রশ্নের জবাব দেওয়ার আগেই অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। জ্বলতে থাকা লাল আলো নিভতেই ডাক্তার নার্সরা বেরিয়ে আসেন। মিসেস আফরোজারা আরার মুখে মাস্ক, পরনে নীল গাউন, চোখ দুটো তার উজ্জ্বলতায় মাখা। ধীরপায়ে এগিয়ে আসেন তিনি সম্মুখে। কংগ্রাচুলেশন মেজর মাহাদীপ, কংগ্রাচুলেশন। ইটস এ বিগ ডে বোথ অফ ইউ। ম্যাম, আমার ওয়াইফ। ইয়েস, শি ইজ টোটালি ওকে, নিডস টু টেক এনাফ রেস্ট। ডাক্তার আফরোজ আরা সামান্য ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা দুজন নার্সকে সামনে আসার নির্দেশ দেন। নার্স দুজন হাসি মুখে সামনে এসে দাঁড়ায়, হাতে তাদের দুজনের গোলাপি নীল কোমলতা। দেয়ার টুইন, গার্ল অ্যান্ড বয়। মিসেস সালমাবাদে উপস্থিত সবার মুখ হতে একই সঙ্গে বের হয়ে আসে বিস্ময়সূচক শব্দটা। প্রত্যেকে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে। ইয়েস, টুইন। চিরায়ত নিয়মে সময় কখনো থেমে থাকে না।
সে অনবরত ছুটতে থাকে তার নিজস্ব গন্তব্যে, কিন্তু জীবনের বিশেষ কোনো এক মুহূর্তে সময় থমকায়। মানুষ নিয়মের ব্যাঘাত ঘটিয়ে অনুভব করে সময় তার জন্য থেমেছে। ন্যানো সেকেন্ডের জন্য হলেও হয়তো থেমেছে তার জন্য। মস্তিষ্কে হৃৎপিণ্ডে বহমান রক্ত চলাচল তার ছুটে চলা থেকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ আগমনী প্রত্যাশিত কিংবা অপ্রত্যাশিত বার্তায় মানুষ নিজেকে বোঝে গোটা পৃথিবী এই কথার ভার সইতে না পেরে থমকে গিয়েছে। এটা বস্তুত কল্পনা মাত্র, কিন্তু ওই যে মানুষের কল্পনায় সব সম্ভব। মেজর মাহাদীপ টাইম ম্যানেজমেন্টে যে সর্বদা সচেতন, ঘড়ির কাঁটার সঙ্গে যে নিজেকে বেঁধে রাখে কঠিন চিত্রে, যার ব্যক্তিত্বে পাংচুয়ালিটি প্রতিফলিত হয় সবসময়ের জন্য, আজ এই মুহূর্তে সে নিজেকে অনুভব করে খাপছাড়া এক মানব হিসেবে। দালো চোখ দুটো তার সমুদ্রের নীল জলরাশি নেয় শান্ত হয়ে যায়। যে দুটো হাতে তার পিস্তল লোড হয়, দুর্ভেদ্য নিশানা ভেদ করে শত্রুর গলায় গিয়ে বিঁধে, সেই হাত দুটো সে বাড়িয়ে দেয় অগ্রজে। তার হাত কাঁপছে, সে অনুভব করে তার ভিতরে শীতদ্বারা বেয়ে ঠান্ডা শীতল স্রোতকে সে গভীরভাবে উপলব্ধি করে। নার্স দুজন এক এক করে দুটো ফুটফুটে কোমল প্রাণ বাচ্চাকে মাহাদীপের হাতে তুলে দেয়। সঙ্গে সঙ্গে উপস্থিত সবার মাঝতে কান্না, হাসি, হাততালির মিশ্র প্রতিক্রিয়া ভেসে ওঠে। ঝর্ণার ধারার মতো উৎফুল্ল হয়ে ওঠে প্রতিটি হৃদয়। মোহাম্মদ আলী খানের চোখ দুটো আপ্লুত হয়ে ওঠে। আপনা আপনি হাত তুলে তিনি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। মাহাদীপের ডান হাতে তার কন্যা, বাম হাতে পুত্র, দুটো নিষ্পাপ আত্মার নরম ত্বক, ক্ষুদ্র আঙ্গুল, নাকের নিঃশ্বাস, সবকিছুই তার কাছে অলৌকিক ধারণাই লাগতে থাকে। পিতৃত্ব অনুভব তাকে বিমোহিত করে তোলে। আনন্দ অশ্রু খুব সামান্য পরিমাণ চোখের কোণে এসে জমা হতেই আত্মভাবে সে তার মাথা ঠেকায় কন্যা পুত্রের কপালে। ঠোঁটের কোণে ফোটে অদম্য প্রাপ্তির হাসি। মিসেস সালমা সপ্তপনে ছেলের কাঁধে হাত রাখেন। চোখ দুই তার ভেজা, ঠোঁট মুখে নিখুঁত হাসির ছাপ। মাহাদীপ পিছু ঘুরে তাকাতে তিনি ফিসফিস কণ্ঠে বলেন, আমার কবুতর ছানার পক্ষ হতে তোমার জন্য বিশেষ উপহার। তুমি জানতে টুইন? হ্যাঁ জানতাম, বাট এটা টপ সিক্রেট ছিল আমাদের দুজনের মাঝে। কবুতর ছানা চেয়েছিল আমাদের জন্মদিনে সে তার 2 ছানার কথা তোমাকে প্রথম জানাবে, উপহার হিসেবে রিভিল করবে। কিন্তু দেখো, সেটা করার আগেই বাপ ছেলে মেয়ে 3 জানুয়ারিতে আটকা পড়ে গেল। ইনসিডেন্ট হলেও দারুণ একটা ব্যাপার। যাই হোক, কংগ্রেচুলেশন আব্বাজান। আমার মনে হয় তুমি তোমার জন্মদিনে সেরা 2টি উপহার পেয়েছো। ইয়েস, আই গট ইট। এক একে সবাই নবজাতক দুটোর কাছে আসে। মোহাম্মদ আলী খান চোখের কোণে পানি মুছে চশমা পরে এগিয়ে আসেন। মাহাদীপের সম্মুখে এসে দাঁড়িয়ে কপাল ভাঁজ করে শত স্ফুর্ত কণ্ঠে বলেন, কুঞ্জবনের প্রিন্সকে তো চিনতে পারছি, কিন্তু পাশেরটা কে তাকে তো চিনতে পারছি না। সে কে? কেউ বলবে আমাকে? আমাদের কুঞ্জবনের কি কেউ জন? মোহাম্মদ আলী খানের কথা বলা সারা মাহাদীপের পুত্রের সঙ্গে সঙ্গে দম ফাটানো কান্না শুরু। চোখমুখ লাল করে চিৎকার করে কান্না করতে থাকে সে। দাদা নাতির এই অবাক কাণ্ড দেখে সবার মাঝে হাসির রোল উঠে পড়ে। কান্না থামাতে মিসেস সালমা কোলে তুলে নেন তার নাতিকে পরম যত্নে। অপরদিকে ভাইয়ের কান্না দেখে কন্যা নিজেও শুরু করে দেয় তার জমানো কান্না। ফলাফল স্বরূপ মাহাদীপ হয়ে ওঠে দিশেহারা। মোহাম্মদ আলী খান, জয়ী সাহেব, মিসেস শিরিন সহ জয়া, কেয়া সবাই একটুখানি করে দুজনকে কোলে নিয়ে আদরের মুহূর্ত পার করে। সবার মাঝে এই প্রাণবন্ত দুটো আত্মার উপস্থিতি পরিবেশটাকেই পরিবর্তন করে ফেলে চোখের পলকে। চোখে মুখে সবার বিরাট উচ্ছ্বাসতা। ভোর তখন 6টা। মাহাদীপ ডাক্তারের অনুমতি সাপেক্ষে কেয়ার সঙ্গে দেখা করার জন্য পোস্ট অপারেটিভ রিকভারি রুমে প্রবেশ করে বিশেষ সতর্কতা মেনে। খেয়া স্বল্প ঘুম শেষে তখনও জেগে, তবে চোখ দুটো তার বন্ধ। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কারণে শরীরের প্রভাব পড়েনি খুব একটা। সজ্ঞানী ছিল মোটামুটি পুরোটা সময়। বাচ্চা দুটোকে তার পাশে নিউবর্ন ক্রিবে রাখা হয়েছে বেস্ট ফিডিং শেষে। দুজনের অ্যাপগার স্কোর ভালো আসাতে ডাক্তার সম্মতি দিয়েছেন তার কাছে রাখতে। কান্না শেষে মায়ের সান্নিধ্য পেয়ে ঘুমে অতল দুজনে। কপালের উপরে অতি পরিচিত এক হাতি স্পর্শ। খেয়া বন্ধ চোখের পাতা হালকা হয়ে আসে। মৃদু ভাঁজ রেখা কাটিয়ে সে সপ্তপনে চোখ মেলে তাকায় সামনে। কংগ্রাচুলেশনস মিসেস মাহাদীপ, এত বড় সারপ্রাইজ পেয়ে আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। কেয়ার ক্লান্তিমাখা মুখটাতে ফুটে ওঠে নীরব হাসি। ঠোঁটের কোণে খুব যত্নে সে লুকিয়ে রাখে।
দু চোখ দিয়ে দেখে তার লোহ শক্ত মানবকে, যার চোখে মুখে সেই মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছে এক অন্যরকম স্পৃহা, উদ্দীপনা। মাহাদীপ কেয়ার ক্যানোলায় ক্ষত হওয়া হাতটাতে চুমু দেয়, ধীর শীতল কণ্ঠে বলে, মেবি আমরা জীবনের এক অসাধারণ চ্যাপ্টারে প্রবেশ করছি। প্রত্যাশাকে পূর্ণতা দিতে সৃষ্টিকর্তা আমাদের একসঙ্গে দুটো সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ, দিস ইজ এ ব্লেসিং ফ্রম গড। কেয়া মাথা নেড়ে সায় জানায়, ভগ্ন কণ্ঠ ঠেলে বলে, কেয়ার চোখে চিকচিক করা অশ্রুগুলো গাল বেয়ে পড়তে মাহাদীপ মুছে দেয়, কপালে গাঢ় চুমুর পোলেপন এঁকে দিয়ে বলে, আপনার পরিপূর্ণতা সারা জীবন অব্যাহত থাকুক মিসেস মাহাদীপ। শুনুন মেজর সাহেব, পুত্রের নাম হবে আহিদ, কন্যার নাম হবে পূর্ণনোভা। পূর্ণনোভা এবং আহিদ। আহিদ এবং পূর্ণনোভা। পুত্র আমার 1.5 মিনিটের বড় কন্যার চেয়ে। তাহলে তো আমার মতো পুত্রের কাছেও দায়িত্ব এসে পড়লো তার মাম্মাম এবং বোনকে অলওয়েজ প্রোটেক্ট করার। আমার পুত্র সেই মনোভাবেই বেড়ে উঠবে। আচ্ছা শুনুন মেজর সাহেব, আরেকটা কথা। জি বলুন। আমার বানানো কেকটার কি হবে? ওরা তো পারবে না খেতে। এবার না হয় আপনি আপনারটা সহ ওদের দুজনের হয়ে কেকটা খেয়ে নিন, ঠিক আছে? মাহাদীপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার অর্ধাঙ্গিনীর দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলে, মিসেস মাহাদীপ এখনো সেই কেকের কথা ভোলেননি? আমি যখন আমাদের বাচ্চা দুটোকে প্রথম স্পর্শ করি তখন আমার ভেতরটা কম্পিত হচ্ছিল প্রবলভাবে। আমি অনুভব করছিলাম হয়তো প্রত্যাশাকে ছুঁয়ে দেখছি। আমার মাম্মার হাত দুটো ধরেছি, ওর প্রতি সব সময় আমি এক অদৃশ্য টান অনুভব করি মেজর সাহেব। আমি বোঝাতে পারি না সেটা, তবে আমার খালি হওয়া বুকটা অবশেষে আজ পরিপূর্ণ। আই এম ব্লেসড। ভুলি কি করে? এখন তো দায়িত্ব বেড়ে গেল। বছরে 3টা করে কেক বানাতে হবে একই দিনে। 3 বাচ্চার বাবা হয়ে কেক কাটাটা কি ঠিক হবে বলুন? 100 বার ঠিক হবে। সামনের বছর হতে 3 জানুয়ারি বাবা পুত্র কন্যা দিবস পালিত হবে একসঙ্গে। রাত বাজে 12টা। কুঞ্জবনের গ্যারেজে প্রবেশ করে মাহাদীপের কালো রঙের গাড়িটি। ফিরছে আর্মি হেডকোয়ার্টার হতে। সিলেট সেনানিবাস হতে 3 মাসের জন্য বর্তমানে ঢাকা আর্মি হেডকোয়ার্টারের অ্যাটাচমেন্টে নিয়োজিত থেকে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট এর স্টাফ ডিউটি পালন করছে সে। পার করছে ভীষণ ব্যস্ত সময়। বিভিন্ন পলিসি প্রণয়নে সহায়তা, রিপোর্ট তৈরি, মিটিংয়ে সার্বক্ষণিক অংশগ্রহণ সহ প্রশাসনিক কাজ সম্পাদন সব এক হাতে সামলে যাচ্ছে। পরনে অফিসিয়াল ইউনিফর্ম, মুখরেখায় ক্লান্ত তার ছায়া জুড়ে থাকলেও তার স্বল্প দৃশ্যমান। তার ধারালো চোয়াল আর বুদ্ধিদীপ্ত চোখের চাউনি দুর্বলতাকে দেয় না খুব একটা প্রশ্রয়। মাথাতে ক্যামোফ্লেজ ক্যাপটা খুলে বের হয় গাড়ি হতে। কালো বুটের গটগটের শব্দটা ভিতরে প্রবেশের দিকে যত অগ্রসর হয় তত ক্ষীণ হতে থাকে। পকেট হতে ডুপ্লিকেট চাবি বের করে সে দক্ষ হাতে শব্দবিহীনভাবে মেন্ডোরের নব ঘোরায়। অভ্যন্তরে পা রাখা মুহূর্তে পেশাদারিত্বের জগতে কঠিন এই মানুষটি নিজেকে পরিবর্তন করে গভীর শ্বাস টেনে সুস্থির করেছে। মুছে ফেলে সমস্ত কঠোরতা, দৃঢ়তা এবং ক্লান্তির ছাপ। ঘূর্ণন গতিতে একজন দায়িত্বশীল স্বামী, যত্নশীল বাবাতে করে নিজেকে প্রতিস্থাপন। কুঞ্জবনে নতুন 2 অতিথি আগমনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বাসার চিত্রপট। দৈনন্দিন জীবনের রুটিন সহ সকল ধরনের কার্যক্রমে এসেছে আমূল পরিবর্তন। রাত 10টা-11টার মাঝে নিভে যেতে হয় বাসার সমস্ত আলোকবাতিকে। নিস্তব্ধ রাতে নির্জন প্রহরে সবাইকে ঘাপটি মেরে বসে অথবা শুয়ে থাকতে হয় নিজেদের মতো করে। একটু জোরালো কথাবার্তা কিংবা শব্দ হলেই ঘুম ভেঙে যায়। আর এমন রাজকীয় ভাবটা এবারে রাজকন্যা পূর্ণনোভার, কারণ এই সময়টা তার ঘুমের। একটুখানি টুটা শব্দ তার কোমল লতিকা শ্রবণে ধ্বনিত হবে তো কান্নার লহর ছুটে যাবে। আর দাদাভাই তার এই বিষয়ে খুব সচেতন। রাত 10টা বাজবে তো কুঞ্জবন এক নীরব করে তুলতে সে তোড়জোড় শুরু করে দিবে। কঠোর নির্দেশমালায় বারবার সবাইকে তাগাদা দেওয়াটা তার নিত্যদিনের কাজে অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে জুনিয়র মাহাদীপের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ কিংবা আলো দুটোতেই সাহেব মানানসই। 2 হাত পা তুলে মুখ হতে স্পষ্ট স্বর বের করে সে খেলতে থাকে নিজ মনে। হাসলে মাহাদীপের মতোই তার গালে টোল পড়ে। চেহারাটাও দখলে নিয়েছে তার বাবার। অন্যদিকে পূর্ণনোভার চেহারাটা মাহাদীপের চেয়ে দাদুমণি মিসেস সালমার সঙ্গে মিলেছে বেশি। 2 সুন্দরী কান্তার তিত্তিরে নাকের মিল দেখে কেয়া হতাশার সুর তুলে বলে, নিশ্চয়ই প্রত্যাশা আমার মতো
দেখতে হয়েছিল। কক্ষে প্রবেশ করে মাহাদীপ। তীক্ষ্ণ চোখ দুটো গিয়ে পড়ে তার শুভ্র বেডের উপরে। স্ত্রী কন্যা পুত্রের একসঙ্গে ঘুমন্ত মুখটা দেখে সে সারাদিনের ব্যস্ততা ভুলে ঠোঁটের কোণে স্বল্প জায়গা জুড়ে বিস্তার করে ক্ষীণতার হাসি। ফেব্রুয়ারির শেষে আদামাখা শীতে খেয়ার কপাল জুড়ে সেদ্ধ কণাগুলো মুক্তোর মতো দানা বেঁধে আছে। মুখরেখা দেখেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে অঙ্গনা ভীষণ ক্লান্ত সন্তান লালনে। মাহাদীপ সত্যপনে বেডের পাশে এসে কেয়ার সম্মুখে হাঁটু ভেঙে বসে। হাতের আঙ্গুলের আদুরে স্পর্শে ভালোবাসা আগে কপাল জুড়ে। চোখে মুখে হানা দেওয়া চুলগুলো সরিয়ে নাকের ডগায় তার শুষ্ক ঠোঁট ছোঁয়ায়। রাত 1টা বাজে। স্ত্রী পুত্র কন্যার সঙ্গে নির্ভীতিতে একক সাক্ষাৎ শেষ করে মাহাদীপ সরাসরি চলে যায় শাওয়ার নিতে। সারাদিনের কর্মব্যস্ততা দূর করে প্রশান্তিময় মহা ওষুধ গ্রহণ করা হয়েছে তার। এখন দরকার রিফ্রেশমেন্টের। প্রায় 20 মিনিটের মতো সময় ব্যয় করে শাওয়ার ছেড়ে বের হয়। ভেজা টাওয়ালটা দিয়ে চুল মুছতে মুছতে ফোনটা বন্ধ করে ঘুরে তাকাতে তার কপালে ভাঁজ হয়ে আসে। এদিক ওদিক বেলকনির দিক খোঁজা নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ পায় না সে। অতঃপর পা বাড়ি কক্ষের বাইরে। কিচেনে টুকটাক কুটুরমুটুর শব্দ। ওভেনে করা হচ্ছে খাবার গরম। ক্যাবিনেট হতে খাঁজ কাটা চীনামাটির প্লেট বের করে ধুতে ব্যস্ত রমণী। কি করছো তুমি? কাজে মগ্ন থাকা চোখ দুটো তুলে পিছনে দাঁড়ানো মানবটার দিকে তাকাই খেয়া। ঘুম জড়ানো কণ্ঠে আড়মোড়া ভেঙে বলে, ডিনার রেডি করছি। এসব অপ্রয়োজনীয় কাজ কেন করছো? ডিনার রেডি করা অপ্রয়োজনীয় কাজ? তোমার মনে হয় এত রাতে আমি ডিনার করব? করবেন না? আমি নাস্তা করেছি সন্ধ্যায়। সন্ধ্যায় করেছেন আর এখন মাঝরাত। ক্ষুধা পাইনি আপনার? না, পাইনি। তুমি ঘুম থেকে কেন উঠেছো? খেয়া নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে তার মেজর সাহেবের দিকে। 2 কদম এগিয়ে পা উঁচু করে বাম হাত দিয়ে ভেজা চুলগুলো নেড়েচেড়ে দিতে দিতে বলে, স্ত্রী কর্তব্য পালন করতে। স্বামী কাজ হতে বাসায় ফিরলে তাকে যত্ন করে ডিনার করাতে হয়। আমি তো তোমাকে দায়িত্ব দেইনি, তাহলে কর্তব্য পালন করা কি খুব দরকার? এটা আমার নিজস্ব কর্তব্য। মাহাদীপ খেয়ার বাম হাতটা নিজের চুল হতে ছাড়িয়ে নিয়ে তার হাতের মুঠোয় পুরে ডান হাতে কোমর পেঁচিয়ে নিজের সুঠাম বুকের পিষ্টে টেনে আনে তার নারীকে। চোখে চোখ রেখে শীতল কণ্ঠে শোধে, আহিদ পূর্ণনোভার প্রতি মা হিসেবে যে কর্তব্যটুকু তুমি পালন করেছো, সেখানে আমি বাবা হিসেবে কিছুই করতে পারছি না। প্লিজ, আর অন্য কোনো কর্তব্য পালন করতে হবে না তোমাকে। খেয়া ঠোঁট চেপে মৃদু হাসে। 2 হাতে মেজর সাহেবের গলা জড়িয়ে ধরে সুখের মুখের কাজটাই ফিস ফিস কণ্ঠ ভেদ করে বলে, বুঝেছি, আপনি চান না আমি আপনার আদর্শ ঘরণী হই। স্বামী সেবা করি সেজন্য উল্টাপাল্টা কথা বলছেন আপনি। উল্টাপাল্টা কথা? নয়তো কি? এই যে বলছেন বাবা হিসেবে কিছু করছেন না, এটা উল্টাপাল্টা কথা নয়? প্রত্যেক দিন বাসায় ফিরে আমাকে নিয়ম করে চুমু দেয়া, আম্মু থেকে চুপি শাড়ি খোঁজ নেয়া আমি ডিনার করেছি কিনা, 2 আন্ডা বাচ্চার গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয়া, মাঝরাতে একজনের ঘুম ভেঙে গেলে আমার যাতে ঘুম না ভাঙি সেজন্য কোল নিয়ে বেলকনিতে হাঁটা। ওভারঅল ঘরে এবং বাইরে দুটোতেই সমান এফোর্ট দিয়ে যাচ্ছেন। এগুলো কি কাজ নয়, কর্তব্য নয়? পাইগিরি করে সব তথ্য দেখছি হাতিয়ে নিয়েছো। হাজবেন্ডের গতিবিধির উপরে নজর রাখতে একমাত্র ওয়াইফরাই হচ্ছে পারফেক্ট স্পাই। ডিফিকাল্ট ম্যাটার। শুনুন মেজর সাহেব। জি, শুনছি। ঘরে আমি হচ্ছি আপনার কমান্ডার আর আপনি হচ্ছেন আমার সোলজার। সেই অনুযায়ী চেইন অফ কমান্ড মেইনটেইন করে চলবেন, ঠিক আছে? রুলস ব্রেক করলে কঠিন শাস্তি। রজার দ্যাট ম্যাডাম, আই অ্যাগ্রি, বাট মিডনাইটে ডিনার করার শাস্তিটা অ্যাভয়েড করবেন প্লিজ। ওকে, বিবেচনা করে দেখবো, বাট ক্ষুধা তো আমার পেয়েছে মেজর সাহেব। ডিনার করার পরেও দেখুন একই অবস্থা। খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি, চোখের নিচে ডার্ক সার্কেল। আমার চেহারার মাঝে আমি আর কোনো লাবণ্যতা খুঁজে পাই না। মাহাদীপ মৃদু হাসে। 2 হাতের আঁচলে খেয়ার মুখটা তুলে নেয় সে। অথচ এই ক্ষেত্রে তোমার সঙ্গে আমার দারুণ অমিল। যে লাবণ্যতা তুমি খুঁজে পাও না, সেটা আমি নির্দ্বিধায় খুঁজে পাই তোমার মাঝে। চোখ সরাতে পারি না। দ্যাটস ওয়াই ইট ডাজন্ট টেক এ ডে টু লাভ ইউ। আই লাভ ইউ ইন এভরি মোমেন্ট। আই জাস্ট অবসেসড উইথ মাই বিউটিফুল লেডি। খেয়া 2 চোখ নামিয়ে নেয়। ঠোঁটে ফোটে তার কোমল আবছায় হাসি। আড়ষ্ট মাখা স্বরে বলে, জয়াপু নোটিশ করেছে আপনি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলেন না। কেন বলেন না? তাকাই না, এটা ঠিক না। খুব প্রয়োজন ছাড়া তাকানো হয় না। আর আমি মনে করি আমার চোখ শুধুমাত্র আমার মা এবং আমার বউয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।
আর সৌন্দর্য বিচার করলে আমার চোখে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দুজন নারীও হচ্ছে এই দুজন। ও সরি, অলসো ইনক্লুডেড মাই ডটার, সো আই ডোন্ট ফিল দ্য নিড টু লুক অ্যাট আদার ওয়েমেন। খেয়া পরিতৃপ্তির হাসি হাসে, মুখ তুলে মাহাদীপের কপালের মাঝে আঙ্গুল চুইয়ে দিয়ে বলে, আপনার কপালের এই ভাঁজগুলো আমার ক্ষেত্রে কখনোই প্রস্ফুটিত হয় না, হলেও খানিক সেকেন্ডের মাঝে মিলিয়ে যায়। এতটা ধৈর্য করেন কিভাবে? আমি তো পারি না, রাগ উঠলে তো আপনাকে কাঁচা চিবিয়ে খাই। বাচ্চা মানুষ, তাই তোমাকে ছেড়ে দেই। সিরিয়াসলি বলুন। শ্বশুর সাহেব এমপি, তাই কিছু বলতে ভয় পাই। উফ, আমার সিরিয়াস প্রশ্ন মেজর সাহেব। কজ ইউ আর মাই সফট কর্নার। ঠিক আছে, এবার মাথাটা একটু নামিয়ে আনুন তো। চেন অফ কমান্ড অনুযায়ী মাহাদীপ তার মিসেসের প্রতিটি কথা একাগ্রচিত্তে শুনে যায়। আদেশ নির্দেশের মাঝে তোলে না দ্বিতীয় কোনো প্রশ্ন। মাথাটা খেয়ার মুখরেখা বরাবর নামিয়ে আনে সে। অন্যদিকে খেয়া তার সুবিধা মতো নাগাল পেতেই পা দুটো আরেকটু উঁচু করে গলা শক্ত করে জড়িয়ে ধরে। নিঃসংকোচে মেজর সাহেবের শুষ্ক ঠোঁট জোড়ায় তার নরম ভেজা ঠোঁট দ্বারা গাঢ় একখানা চুম্বন বসিয়ে দেয়। অতঃপর আলতো স্বরে বলে, ধন্যবাদ, আপনি পাস। পাস? এতক্ষণ আপনার উপরে আমি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট করে যাচ্ছিলাম। নিজেকে মোটা বলে দেখলাম আপনার চোখে আসলে আমি মোটা কিনা। নিজেকে অসুন্দরী বলে দেখলাম আপনার চোখে আমি আপনার চোখে এখন আমি কোন পর্যায়ে আছি। যাচাই করে নিলাম আপনি কোনো মেয়ের দিকে তাকান কিনা। আর সর্বশেষে চেক করলাম সফট কর্নারটা এখনো আমার দখলে আছে কিনা। সব টেস্ট পজিটিভ, অল ওকে, থ্যাঙ্কস এগেইন। আর ইউ শিওর? ইয়েস। মাহাদীপ বিস্মিত চাহনিতে চেয়ে থাকে তার নারিকায়ার দিকে। পার্সোনাল কমান্ডার তারও এক ধাপ উপরে মাইন্ড গেম খেলে, একদম নিখুঁত বাস্তবসম্মত অভিব্যক্তি। ক্রিমিনাল অবজারভেশনে নিশ্চিত তাকে ধরাশায়ী করে ফেলবে তার এই অসাধারণ নারী। টেস্ট নেগেটিভ হলে খবর ছিল, ভাগ্য ভালো আপনি সেদিকে যাননি। চলুন এখন ডাবল ডিনার করি, সত্যি আমার ক্ষুধা পেয়েছে। নেগেটিভ হওয়ার চান্স নেই, তোমার প্রতি আমার অনুভূতি সত্য। এক্ষেত্রে টেস্ট অথবা মাইন্ড গেম যাই খেলো না কেন, আনসার কনস্ট্যান্ট থাকবে। এনিওয়ে, আমি ডিনার করব না, তুমি খেয়ে নাও, এসো। আচ্ছা, আমি খাইয়ে দিব, একটুখানি খাবেন আমার সঙ্গে? একজোড়া কপি ডাইনিংয়ে বসে খাওয়ার মাঝে মাঝে সাংসারিক আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে ওঠে। আলোচনার মূল বিষয়বস্তু তাদের দুটো ছানাপোনা নিয়ে। দৃঢ়স্বরে বলা কথাগুলো একে অপরের মধ্যে শুধু সীমাবদ্ধ। টেবিল ল্যাম্পের হলদেটে আলোতে তাদের মুখরেখায় ভাসছে একরাশ স্নিগ্ধতা। জীবন কি বিচিত্র! এই তো কয়দিন আগে রাতের আধারে চন্দ্রবিলাস করত তারা। কথা হতো দেশ বিদেশে ট্যুর নিয়ে, আর আজ সেসব বাদে দখল করে নিয়েছে বাচ্চা দুটোর জন্য কোন ডাইপার স্যুট করবে, 6 মাস পার হলে কি কি খাওয়াবে, ওদের কিভাবে মানুষ করবে। এসবে হঠাৎই তাদের গোপন আলাপনে বিঘ্ন ঘটে। কক্ষ হতে ভেসে আসে কোনো এক ছানার কান্নার আওয়াজ। উঠেছে? বলুন তো কে উঠেছে? আহিদ। আহিদ কেন? কারণ কন্যা তার বাবার মতোই শান্ত, নম্র, ভদ্র, নিশ্চুপতা পছন্দ করে। এত রাতে সে কখনোই ঘুম ছেড়ে উঠে কান্না করবে না। ঠিক আছে, নিয়ে আসুন তাহলে। মাহাদীপ উঠে যায়। খানিক সময় বাদে একসানাকে কোলে নিয়ে খেয়ার সামনে আসতেই সে দমে যায়। কোলে তার রাজকন্যা পূর্ণনোভা, বর্তমানে যার কান্নার গতিবেগ কুঞ্জবনকে কাঁপিয়ে তুলেছে থেকে থেকে। খেয়া খাবার শেষ না করেই হাত ধুয়ে উঠে আসে মাহাদীপের কোল হতে। পূর্ণনোভাকে নিয়ে বলে, শান্ত, নম্র, ভদ্র, একদম বাবার মতো। প্রেডিকশন ভুল হলো কি করে বুঝলাম না। খুব একটা ভুল হয়নি, কন্যা ওঠার কারণে এখন পুত্র উঠে যাবে। মিডনাইট ডিনার মাঝপথে রেখে ঘরে আসতে না আসতেই আহিদ খানিক সেকেন্ড শারীরিক কসরত করতে করতে উঠে যায়। কুঞ্জবনে একই সাথে শুরু হয়েছে এই দুজন আন্ডা বাচ্চার রেডিও FM 0.00। মাহাদীপ দুহাত কোমরে রেখে খ্যাতিকে নির্বাক চিত্রে কতক্ষণ তাকিয়ে থাকে। অতপর আহিদকে কোলে তুলে নিয়ে নিষ্প্রাণ কণ্ঠে বলে, আই থিঙ্ক কন্যা পুত্রের মধ্যে ম্যাগনেটিক আকর্ষণ রয়েছে। ঘর ছেড়ে বেলকুনি ছেড়ে ঘর অনবরত পায়চারি করতে করতে মাহাদীপ খেয়া ক্লান্ত হয়ে ওঠে। তবুও আন্ডা দুটোর তাদের ভাঙা রেডিও থামানোর নাম নেয় না। যদিও বা গতিবেগ আগের চেয়ে খানিকটা কমে এসেছে, তবুও কান্নার রেশ এখনো বিদ্যমান। আহিদকে নিয়ে মাহাদীপ খেয়ার কাছে এসে দাঁড়ায়। সিক্ত আকাশে চাঁদতারার খোঁজে ব্যাকুল হয়ে ওঠে তারা। দুর্ভাগ্যবশত আজকে কোনোটারই হদিস নেই। যে কোনো একটা দেখা পেলেও
তাই বলতো, দেখুন আকাশের চাঁদ আপনাদেরকে দেখছে, কান্না থামান প্লিজ। উপায় খুঁজে পায় না কেউই। অতপর মাহাদীপ আহিতকে নিয়ে পুনর্বার মুখোমুখি হয়ে দাঁড়ায়। বাবা, লুক, ইয়োর সিস্টার ইজ এ ডেফিনেশন অফ মুন। আহিদের চোখ দুটো তার বাবাতে নিবদ্ধ। বাবার কথা তার বোধগম্য না হলেও ভেজা চোখে সে তাকিয়ে থাকে একভাবে। ধীরে ধীরে কান্নার বেগ আরও কমে আসে। গুনগুন করতে করতে পুরোপুরি থেমে যাওয়ার পূর্বেই পুনর্নভা তার আগেই কান্না থামে এক নিমিষেই চুপ হয়ে যায়। আর পুনর্নভা চুপ তো আহিত চুপ। ফলাফলস্বরূপ কুঞ্জবনে একে মাঝরাতে চলতে থাকা রেডিও বন্ধ হয়ে নীরব বনে যায়। আশ্চর্য, কান্না থেমে গেল একই সঙ্গে। সূর্য অতল ছেড়ে পরিস্ফুটন হয় পূর্ব আকাশে। রাতের আধার ছেড়ে দিনের আলো ফোটে জাগতিক ধারায়। আর এভাবেই দিন কেটে দিন আসে। শীত পেরিয়ে বসন্ত দেখা দেয়। পলাশ আর শিমুলের আঙ্গুরডাঙ্কা ফুল ফোটে ডালে ডালে। মৃদু বাতাস গাছের নতুন পাতাতে স্পর্শ করে। আর সেই স্পর্শ প্রকৃতিতে প্রাণের স্পন্দন যোগায় নিদারুণ চিত্রে। বসন্ত তার রূপের বাহার দেখে ক্লান্ত হয়ে ওঠে। এক ভারী দীর্ঘশ্বাস ফেলে তপ্ত দুপুরে বিদায় নেই গ্রীষ্মকে স্বাগত জানিয়ে। অপরদিকে ক্যালেন্ডারের পাতায় ইংরেজি মাসের বদল ঘটে, ঠাঁই নেই জুন মাস। জীবনে গ্রাফে এসেছে পালা বদল। সময়ের সঙ্গে সঙ্গে সদ্য ভূমিষ্ঠ শিশুরা মায়ের কোল ছেড়ে আদো আদো হাতে পায়ে হামাগুড়ি দিতে শিখেছে সমতলে। কুঞ্জবনের বাগান বিলাসে বাসা বাঁধা পাখিরা কাকলির আমোদিত উল্লাসে তাদের উদ্দীপিত করে তোলে দ্বিগুণ তেজে। বসন্ত বিদায়ের মাঝপথে মাহাদীপের আর্মি হেডকোয়ার্টারের অ্যাসাইনমেন্টের সমাপ্তি ঘটে। পাড়ি দিয়েছে সে দূরদেশ সিলেটে। অপরদিকে খেয়াও বাচ্চা সামলে সদ্য মাস্টার্সের ক্লাস শুরু করেছে ভার্সিটিতে। চতুর্থ বর্ষের ফলাফলে সিজিটা তুলনামূলক ভালো এসেছে আগের সবগুলো সেমিস্টারের চেয়ে। আর এতে তার মতো বাকি সব ঘাস কাটা গরুগুলো নিজেদের ফলাফলে বিস্মিত, চমকিত। কারণ দুঃস্বপ্নের মতো প্রত্যেককে ধরা দিয়েছে ফার্স্ট ক্লাস। যদিও ভুলে সেটা 3.10 উপর অতিক্রম করেনি কারোরই। আকাশ কালো, সাদা তুলো মেঘগুলো লুকিয়ে পড়েছে দুপুর পার হতেই। নির্মল বাতাস বইছে চারিদিক জুড়ে। খেয়া ফোরকাস্টে আবহাওয়ায় গতিবিধি দেখে শোয়া ছেড়ে উঠে পড়ে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কোমর পার দেওয়া চুলগুলোতে চিরুনি চালিয়ে ঠিকঠাক করে নেয়। অতপর গায়ে ওড়না জড়িয়ে বের হয় কক্ষ হতে। সফুরা খালা ছাদ থেকে বড় কাপড় কি নিয়ে এসেছেন? কয়েকটা শুকান হয় নাই মা, ওগুলান রাইখা আইছি, যাইতেছি খারান। আচ্ছা ঠিক আছে, আপনার যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। আপনার সমস্যা হইবে না মা? না না, সমস্যা হবে না। আহিত পূর্ণ নোভা কোথায়? সফুরা খালা ড্রয়িং রুমের ফ্লোর ঝাড়ু দিতে দিতে একটুখানি দাঁড়ায়। দুটো ছানার সঠিক অবস্থান মনে করে বলে, একটা গেছেন নাজিয়া আপার কাছে, আর একটা আপনার শ্বশুর আব্বা বাইরে লইয়া গেছেন। আপনার পোলাডা এই যে দেখেন চিনি ফালাইয়া কি করছে। আজকেও ফেলেছে? আরো যে কি কি করছে সেটার লিস্টি করলেগা মনে থাকবো। আপনি ক্যালাস করাবার যখন যান, পোলা মাইয়া হামাগুড়ি দিয়া পুরো বাড়ি তাণ্ডব চালায়। আল্লাহ মাবুদ জানে হাঁটা শিখলে কি করব এরা। সফুরা খালা ঝাড়ু দিতে দিতে চলে যান। খেয়া দীর্ঘশ্বাস ফেলে অভিযোগ নামার খাতা খুলেছে 6.5 মাসে পা রাখতেই। দুটোর নামই প্রায় প্রতিটা দিন সফুরা খালা থেকে সে অভিযোগ পায়। অথচ ভার্সিটি শেষে বাসে এসে যখন শাশুড়ি মা, চাচিমণি কিংবা শ্বশুর সাহেব বাসায় থাকলে যদি জিজ্ঞেস করা হয় কি কি অকাজ করেছে, প্রত্যেককেই নির্বিকার ভঙ্গিতে না জানায়। নিষ্পাপ চাহনি মেলে সব প্রশ্নের সাজানো উত্তরে বলেন, কোথায়, কখন, কই না তো। সফুরা হয়তো ভুল দেখেছে। খেয়া সিঁড়িপথে পা বাড়ানো মুহূর্তেই পিছন হতে চাপটে ধরে তাকে স্নিগ্ধতা মাখানো। বিকেলে হঠাৎই ননদ ভাবির মোলাকাত হয় দীর্ঘদিনের অবসান ঘটিয়ে। ভর্তি পরীক্ষার যুদ্ধে উত্তীর্ণ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান সাবজেক্টে। বর্তমান ঠিকানা তার এখন রূপসা নদীর দেশে। কখন এলেন ম্যাডাম? মাত্র। ছুটি হলো? অবশেষে। খেয়াকে ছেড়ে সামনে এসে দাঁড়ায়। চোখ সরু করে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে বলে, অত্যাধিক সুন্দরী হওয়ার পিছনে রহস্য কি? হ্যাঁ মা, হয়তো দেখছি গ্লো চড়ছে চোখে মুখে। কে বলবে দুটো ছানা পোনার জননী তুমি? ডায়েট? মধ্যরাতে উঠে উঠে ডায়পার চেঞ্জ করাটা হচ্ছে রহস্য। আর ডায়েট যখনই খেতে বসি একজন না একজন প্রাকৃতিক ডাক এসে যায়। কষ্ট অনেক। মা হতে গেলে কষ্ট শব্দটা বিসর্জন দিতে হয় আগে। সময় হোক বুঝবেন ডাক্তার। তা আপনার চুলের এই অবস্থা কেন?
সর্বাঙ্গী আমার নোনা পানি ভাবি। দেখবে 1 বছর পর আমাকে তোমরা আর চিনতেই পারবে না। আয়োডিন বলো, আয়োডিন। আর আয়োডিন। খেয়া নীরকে নিয়ে ছাদে ওঠে যায়। অনেকদিন পর দুজনে একসাথে মেলবন্ধনে হয়ে ওঠে মন উচ্ছ্বাসিত। নীরের মাঝে প্রফুল্লতা দেখে খেয়ার চোখে প্রশান্তি বয়। অবশেষে মেয়েটা হাসতে শিখেছে, কথা বলতে শিখেছে, নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে। একটা সুস্থ স্বাভাবিক জীবনে এইটুকুই হয়তো যথেষ্ট। ভাবি আহিত কোথায়? পূর্ণনোভা চাচিমণির কাছে। হ্যাঁ, আহিত তাহলে তার দুলা ভাইয়ের সাথে। পূর্ণনোভা তোমাকে দেখে কান্না করে কেন? অনেকদিন পরে দেখেছে তাই চিনতে পারিনি। মামুনির সাথে অনেক ভাব দেখলাম। হ্যাঁ, দুজনেরই বেশ ভাব তার দাদুমণির সাথে। একটা কথা বলবে ভাবি? বলবো। আমাকে জরুরি তলবে আজকে কেন আসতে বলা হলো? অসুবিধা হয়ে গেল? না ভাবি, আমি শুধু কারণটা জানতে চাইছি। আহান চলে যাচ্ছে। আহান নামটা কর্ণপাত হতেই নীরের মুখরেখা শুকিয়ে যায়। বুকের ভেতরে এক ধরনের শূন্যতাবোধ জেগে ওঠে প্রখরভাবে। এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক তাকায় সে। জর্তমাখা কণ্ঠে বলে, কোথায় যাচ্ছি? কানাডায়, ওখানেই গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ও। নীর ভিতর হতে দমে যায়। হাত মুঠো করে মাথা নিচু করে ছাদের দিকে তাকিয়ে থাকে সে এক মনে। খেয়া চুপচাপ পর্যবেক্ষণ করে যায়, বুঝতে চেষ্টা করে তার প্রতিক্রিয়া। এই ক্ষেত্রে আমার কি সংস্পৃকতা? পুরোটাই। নীর মাথা তুলে তাকায়, চোখে ভাসমান তার জলে রেখা। খেয়া নীরের এক লহমায় পরিবর্তন হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। কাঁদছো কেন মেয়ে? কই না তো। আমি তো দেখতে পাচ্ছি। ভুল দেখছো। ভালোবাসাটাও কি ভুল? আমি কাউকেই ভালোবাসি না ভাবি। আমি তোমার মুখের কথা শুনতে চাইছি না। তোমার মন যেটা বলছে সেটা বলো, হাতে সময় নেই। আমি জানি না ভাবি। আহান এখনো তোমাকে ভালোবাসে। ও কিন্তু ওর কথা রেখেছে। মাঝখানে পার হয়ে যাওয়া 2.5 বছর তোমাকে খুনাক্ষরেও ডিস্টার্ব করেনি। কানাডা যাচ্ছে তো, ভালোবাসা দিয়ে আর কি হবে? যাক সে। অভিমান হওয়া তো কথা ছিল না। জলের বাঁধ ভেঙে পড়ে, চোখ হতে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা ভারী অশ্রু। নীর হাতের পৃষ্ঠে চোখ মুছে বারে বারে। ভালোবাসো নীর? বাসি। কষ্ট হয়? গত 3টা বছর আমার জীবনের কষ্টটাই মূল সঙ্গী হিসেবে ছিল ভাবি, এখনো আছে। এ আর নতুন কি? মাঝখানে তোমার সঙ্গতা, স্নেহ, ভালোবাসা পেয়ে ধীরে ধীরে নিজের খোলস হতে বেরোতে পেরেছি। নয়তো সত্যি আমি শ্বাসরুদ্ধ হয়ে মরে যেতাম। তোমার প্রতি কৃতজ্ঞতা আমি সহস্রবার প্রকাশ করেও শেষ করতে পারবো না। খেয়া হাত ধরে নীরকে টেনে আনে নিজের কাছে। ভেজা চক্ষু যুগল নিজ হাতে মুছে দিতে দিতে বলে, এসব শুনতে চাচ্ছি না নীর। তুমি কি একটা বার ওর সঙ্গে দেখা করবে? না ভাবি। কেন? আমার ভালোবাসাটা আমার মাঝেই সীমাবদ্ধ থাকুক। যদিও সময় লেগেছে, তবে হ্যাঁ, আমি সত্যিকার অর্থে ওকে ভালোবাসি এখন। কিন্তু দায়িত্ববদ্ধতা যেন পিছু ছাড়েই না আমার। কি দায়বদ্ধতা তোমার? ভাইয়ার অপকর্মের জন্য সবাই আমাদের বাঁকা চোখে দেখে। বাবা, মামুনি, এমনকি আমাকে এখনো হ্যারেস হতে হয়েছে সবার মাঝে। আমরা মাথা নিচু করে থাকি। আমাদের দাগ লাগা পরিবারের সঙ্গে ওদের মতো সুন্দর একটা পরিবারকে কেন জড়াবে বলো? আর আমিও চাই না মানুষের কথা শুনতে ভাবি। এই কথা শোনার ভয়টাকে কাটাতেই আমি এত স্ট্রাগল করে একটা স্থানে নিজেকে দাঁড় করতে পেরেছি। আমি আমার বাবাকে দেওয়া কথা রেখেছি। তুমি তো জানো আমার এই জার্নিটা কতটা কঠিন ছিল। আমার সব মনে আছে নীর। এটাও মনে আছে যেদিন তুমি চান্স পেলে সেদিন চাচু চাচি মনি অবুঝ বাচ্চার ন্যায় কান্না করেছিল তোমাকে জড়িয়ে। তাদের শেষ স্বপ্ন, শেষ ভরসা তুমি। তোমার পরিশ্রম তাদের ক্ষত মনে ফুটিয়েছিল হাসি। শুধু এইটুকুর জন্য তুমি সবকিছু বিসর্জন দিয়েছিলে। সবকিছু মিলিয়ে বলবো ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। এখন শোনো আসল কথা। এই যে তুমি এত প্রতিবন্ধকতা ভেবে ফেলেছ নিজের সম্পর্কে, তাই না? আর এই সব কিছুকে তুড়ি মেরে সরিয়ে দিয়েছে আহান। গত শুক্রবার ওর পরিবারের সবাই এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায়। তারা জাস্ট তোমাকে চায়নি, শুধু তোমাকে। তোমার পরিবারের ব্যাকগ্রাউন্ড কেক নয়, তাই বদ্ধতাকে ইস্যু করা যায়। এসেছিল? হ্যাঁ এসেছিল। বাবা মামুনি কি বলেছে? তুমি চাচ্চুর থেকে 3 বছর সময় চেয়ে নিয়েছিলে। চাচ্চু রাজি হয়ে তোমাকে 3 বছর সময় দিয়েছিল। তাই পুরোপুরি সময় না হওয়ায় সে কোনো কথা দিতে পারেনি। বলেছে নীরের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। সবকিছু তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি রাজি হও তাহলে 1 বছর পরেই তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ বা বিয়ে, যাক কোনো কিছু একটা হবে। তোমার মামনিরও একই মত। সত্যি বলছো?
সত্যি আজকে একটাবার ওর সঙ্গে দেখা করে এসো, রাত 1টায় ফ্লাইট। নীরের বুকের মধ্যে হাতুড়ি পেটা হচ্ছে, হাত পা রীতিমতো কাঁপছে। তবে কি তার জীবনে প্রাপ্তির সূচনার দ্বার খুলেছে? সব কালো সরিয়ে আলো ফুটেছে, অব্যক্ত ভালোবাসা উন্মোচন হচ্ছে। তার রাতের পর রাত জেগে কান্নাগুলো কি ফুল হয়ে ফুটেছে? ভাবি, ধুর পাগলি মেয়ে, কান্না করছো কেন? যাও, এক্ষুনি বৃষ্টি নামবে, একটাবার দেখা করে তাকে হ্যাঁ জানিয়ে এসো। সে তোমার উত্তরের অপেক্ষায় আছে। কোথায় আছে সে? রবীন্দ্র সরোবরে, তোমাদের যেখানে প্রথম প্রেম নিবেদন হয়। নীর ঝড়মেঘ আসার আগে ছুটে যেতে নেই, কিন্তু কিছু একটা মস্তিষ্কে বিচরণ হতেই থেমে যায় তার পা। ভাবি, বিয়ে হলেও আমি কিন্তু কানাডা সেটেল হতে পারবো না। কেন? আমি বাবা মামুনিকে ফেলে থাকতেই পারবো না। ভাইয়ের অবর্তমানে আমার দায়িত্ব তাদের দেখে শুনে রাখা। আমি সেটা সম্পূর্ণ করতে চাই ভাবি। তাদের একা রেখে আমি বিদেশ যাপন কখনোই করতে পারবো না। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না নীল, আমরা আছি চাচু চাচিমণির জন্য। তোমার মহাদীপ ভাইয়া যথেষ্ট দায়িত্বশীল মানুষ। আমার মনে হয় সে তাদের ছেলের ভূমিকায় যা যা দায়িত্ব থাকবে সেটা যথাযথই পালন করবে। এরপরেও তোমার মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। আহান অনেক ভালো একটা ছেলে, ও নিশ্চয়ই তোমার ইচ্ছে বা আবদারটাকে সম্মান জানাবে। হোপ ফর দ্য বেস্ট, গো গার্ল। নীর কান্না ভেজা সন্তুষ্টির হাসি হেসে ছুটে যায়। খেয়া সেই যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, বিড়বিড় কণ্ঠে উচ্চারণ করে, আফসোস শাহরিয়ার কেন মানুষ হলো না। বছরের প্রথম বৃষ্টি। গুরুগম্ভীর মেঘ ভারী হয়ে থাকলেও চুপ হয়ে আছে, ডাকের তোড়জোড় নেই। ঝুরঝুরে বৃষ্টি আকাশপুরে ধরণীতে এসে পড়ছে। রবীন্দ্র সরোবরের লেকগুলো প্রাণবন্ত হয়ে ছুটছে অবাধ বাড়িধারায়। টুপটাপ শীতল ফোঁটাগুলো শরীর জুড়ে লুটোপুটি খেলে যাচ্ছে আনমনে। আহান, ভেজা শরীরে দাঁড়ানো এক নারী কায়া, যার চুলগুলো মুখে লেপ্টে আছে এলোমেলোভাবে, যার দৃষ্টি অস্পষ্ট, বৃষ্টির তোড়ে চোখ মেলে তাকানোর অবকাশ পাচ্ছে না কোনোভাবেই, যার চোখ হতে ঝরে পড়া জল বৃষ্টিতে ধুয়ে নিয়ে যাচ্ছে ভূমির বুকে। আহান পিছু ঘুরে তাকায়। সমস্ত আশা আর অপেক্ষাকে যখন সে মাটি চাপা দিতে প্রস্তুত, যখন সে ভালোবাসার কাছে হার মেনে পর্যায় বরণ করতে প্রস্তুত, ঠিক তখনই বৃষ্টিময় সন্ধ্যায় এক নেভানো প্রায় প্রদীপ ক্ষীণ আলো নিয়ে হাজির হয় তার জীবনে। তার চোখের দৃষ্টি স্থির হয়ে যায়, বিমূর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, বিশ্বাস করতে পারে না সে এসেছে। মন প্রশ্ন করে, সত্যি নাকি ভ্রম? সে নির্বাক থাকে, উত্তর দিতে পারে না। অপর প্রান্তে দাঁড়ানো ভগ্ন রীতি তার শরীর কেঁপে ওঠে, বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এতদিন পর সেই মানুষটাকে দেখতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারে না। এই নীরব যুদ্ধে ছুটে চলে যায় তার কাছে। অঝোর বৃষ্টি, সন্ধ্যার আধার নামছে চারপাশ জুড়ে। রেড লাইটের লাল আলো জেলে প্রতিচ্ছবি ফেলে সবুজ পাতার ভাজে। কাদামাখা বৃষ্টি ঢেউ খেলে পিচঢালা সড়ককে অবশেষে এক অপেক্ষীয়মান সন্ধ্যার প্রহর কাটে। চোখের পলকে আহানের শূন্য বুকের মাঝে ছিটকে এসে এক ললনা আশ্রয় নেয়, দুহাত জড়িয়ে। দু কদম পিছিয়ে যায় আহান, নিজেকে ধাতস্থের মাঝে অনুধাবন করে। এই ঠান্ডা শীতল বৃষ্টিকণার মাঝে তার বুকে কারোর অশ্রুকণা উষ্ণতা বইয়ে দিচ্ছে অবিরামভাবে। কান্না করছে সে। আহানের ঠোঁটের কোণে ফোটে নির্মিত এক হাসি। অক্ষিপট তার ঘোলা হয়ে আসে ক্রমেই। কাপা দুহাত চেয়ে ধীরে ধীরে অগ্রসর করে নীরকে আগলে নিতে, তার ভালোবাসাকে আগলে নিতে। ভালোবাসি। আহানের মুখে ফুটে ভালোবাসা প্রকাশের আগে নীরের কাপা গলায় ভেসে আসা সেই প্রতীক্ষিত শব্দটি। আহান চোখ বুজে নেয় পরম প্রাপ্তিতে, ঠোঁট নেড়ে ধীর কণ্ঠে বলে, অনেক ভালোবাসি। একটু থামে, লাল চক্ষুজোড়া স্থবির রেখে প্রশ্ন করে, রাজি? রাজি। যোগাযোগবিহীনভাবে আড়াইটা বছর কাটিয়ে দেওয়া দুই মেরু দুটো মানুষ, দেখা নেই কথা নেই, ছিল না কোনো সম্পর্কের বন্ধন। একটা ভুল দুজনকে সবসময় ভেঙে দিয়েছিল কঠিনভাবে। বুকে পাথর বেঁধে দাঁতে দাঁত চেপে আজ তার এই অবস্থানে এসেছে। প্রকৃতি তাদের ছিন্ন করেছিল এমনই এক দিনে। আজ সেই দিন পেরিয়ে এসেছে নতুন এক দিন। ছিন্ন সেই সম্পর্ক প্রকৃতি নিজ হাতে আবারও লাগিয়ে দিয়েছে জোড়া। তবে খানিক সময়ের মাঝেই আহান নিয়ে ফেলেছিল কঠিন সিদ্ধান্ত। যদি আজ না আসতো, যদি তাকে প্রত্যাখ্যান করে দিত, তাহলে সে সারা জীবনের জন্য নিজেকে গুটিয়ে নিত নৈশব্দে।
ফিরত না, প্রকাশ করতো না তার ভালোবাসাকে। নিঃশব্দটাকে বুকের কোণে লুকিয়ে পাড়ি দিত অচেনা এক দেশে। আক্ষেপ আফসোসে নিজেকে ক্রমাগত দায়ী করত সেই ভুলে। তবে নিয়ম ভেঙেছে নীর, ভেঙেছে আহানের কঠিন সিদ্ধান্তকে। সে এসেছে তার কাছে, ভালোবাসাকে স্বীকার করে নিয়েছে নির্দ্বিধায়। দুজন ছিন্নমূল মানবী প্রতিশ্রুত হয়েছে সারা জীবনের বন্ধনে আবদ্ধ হতে। বৃষ্টি ভেজা রাত সঙ্গে ভেজা আলোতে হুমায়ুন আহমেদের সেই বিশেষ এক উক্তি ভেসে ওঠে, তুমি যাকে ভালোবাসো তাকে বলে দাও, কারণ আফসোস আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়তে নেই। আর হ্যাঁ, পুনর্জন্ম হবে না। আহার নীর শোয়েক হয়ে পূর্ণতা দিয়েছে নিজেদের ভালোবাসা প্রকাশ করে, কিন্তু মুদ্রার ওপর পিঠে বাস করা এক ছেলে নাম নিনাদ। হাই, তার ভিতরে এই আক্ষেপ তৈরি হয় শুধুই দীর্ঘশ্বাস। কুঞ্জবনে দুটো পাখির চলমান কিচিরমিচির, হাসি কান্না, ঘটিবাটির ভাঙচুর, বৃষ্টি মাটি পানি, গাছের পাতা বাদ পড়েনি কোনোটাই। লাল টুকটুকে ঠোঁটজোড়া ভেদ করে তা পৌঁছে গেছে জিহ্বা অব্দি, ঘর অব্দি। উপায় মেলে না তাতেও। কোমল পেখম ডালা মেলে উড়ে উড়ে বেড়ায় দাদুমনির ঘর হতে স্টোররুম পর্যন্ত। এই তো গত সপ্তাহের কাণ্ড। দুটো ছানা আক্রমণ চালিয়েছে অ্যাকোরিয়ামে থাকা নিরীহ মাছগুলোর উপর। মাছগুলো তো ভীষণ বিরক্ত তাতে, কানকো নাড়িয়ে চোখ পাকিয়ে তাকায় তাদের দিকে। অব্যক্ত ভাষা উন্মুক্ত করে বলে, এ তো মহা মুশকিল বাপু, এ কোথায় এসে পড়লাম, তাড়িয়ে ছাড়বে নাকি? আহিত পূর্ণনোভা দুহাত তালি দিয়ে খিলখিলিয়ে হাসে। স্বচ্ছ পানির মাঝে হাত ডুবিয়ে মুখ হতে অস্পষ্ট শব্দ ফুরে দুজন দুজনের সঙ্গে বাক্য বিনিময় সারে। সপুরা খালা আহাজারি করে ওঠে। মিসেস সালমা ছুটে আসেন কিচেন হতে, হাতে তার কাঁচা মশলার সুঘ্রাণ তখনও লেগে আছে। সোফা বেয়ে কনসোল টেবিলে উঠে বসা দুটো আধভেজা সানাকে টেনে টুনে নামানো হয় সেখান হতে। অ্যাকোরিয়ামের অবস্থা নাজেহাল। মাছগুলো প্রাণ হতে নিয়ে ছোট ছোট পাথরকুচির মাঝে লুকিয়ে থাকে কোনো মতে। বিচার বসে, সঙ্গে সিদ্ধান্ত হয় নিয়ে আসা হয় উঁচু সাইজের অ্যাকোরিয়াম ক্যাবিনেট। মাছগুলো দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, যাক এবারের মতো তবে বেঁচে গেলাম। কিন্তু বাঁচে না সপুরা খালা। তার অভিযোগের খাতা দিন দিন সুদীর্ঘ হতেই থাকে। দুদিন আগে তার নতুন জুতো হারিয়ে গিয়েছে। সারা বাড়ি তল্লাশি করেও যখন পায় না, তখন সে কেঁদেই দেয় প্রায়। মোহাম্মদ আলী খান ছুটেন জুতো কিনতে। জুতো কিনে বাসে আসার পর মেলে সপুরা খালার হারিয়ে যাওয়া জুতোর সন্ধান পেয়েছে পটি টেইনারের মধ্যে। সপুরা খালা চটে যায়। 19তম বার উচ্চারণ করে সে আর এ বাসায় কাজ করবে না। খেয়া তপ্ত নিঃশ্বাস ছেড়ে দুটো ছানার দিকে তাকায়। ছানা দুটো গোল গোল চোখ করে তাকিয়ে থাকে মায়ের দিকে। ভীষণ চালাক। একজন নিচের দুটো দাঁত আর একজন মাত্র একটা দাঁত নিয়ে মাম্মা ডেকে মন গলানোর চেষ্টা করে। নিষ্পাপ চাহনি মিলে বোঝায়, থাক সপুরা দাদুর কথা শুনতে হবে না তোমাকে মাম্মা। বাচ্চা দুটো সব দুষ্টামি বাসায়, সব জিনিসপত্র আর সপুরা খালার সাথে। তবে দীর্ঘ ছুটি হতে ফিরে আসা রফিকের সাথে বেশ ভাব। কারণটা দাদুভাইয়ের অনুপস্থিতিতে তাদের বাইরে বেরিয়ে নিয়ে আসে সে, আর এতেই খুশি দুজন। তবে অদ্ভুত বিষয় হচ্ছে, কেউ কিছু বলে বা একটুখানি বকলে আই তেমন প্রতিক্রিয়া না জানালেও রাজকন্যার মন ভারী হয় ভীষণ। মুখ লোটকে যে বকবে তারই কোলে উঠে কেঁদে ভাসিয়ে দিবে একেবারে। ফলাফলস্বরূপ যে বকে সেই গোলক ধাঁধায় পড়ে যায়। মনে মনে হয়তো উচ্চারণ করে, এ কোন পাল্লাই পড়লাম রে বাবা। ঘরে কর্ম সেরে একটু ছাড়া পেয়েই আবার দুটো ছোটে বাইরে লনের কাছে। ধরতে ধরতে উড়াল পাখি, নাগাল পাওয়া যায় না কিছুতেই। সত্য হাঁটতে শেখাটা কাজে লাগিয়ে আপন ছন্দে ঘাসের মাঝে বিচরণ করে তারা। একটা গাছের ফুলও নেই, কাণ্ড নেই, পাতাগুলো সব আধা ভাঙ্গা। একটাকে ধরলে আরেকটা হাত হতে বেরিয়ে চলে যায়, যার কারণে মোহাম্মদ আলী খান ঘোষণায় দিয়ে ফেলেছেন তিনি আর সকালে মর্নিং ওয়াকে যাবেন না। বাসাতে তার শরীরচর্চা হয়ে যায়, এটাই যথেষ্ট। সব কিছু ছাপিয়ে আহিত পূর্ণনোভা এসে স্থিমিত হয় তাদের মাম্মার কাছে, ভীষণ আদরে তুলতুলে। কে মাঝে মাঝে অবাক হয়, এতটুকুন দুটো বাচ্চা কিভাবে তাকে এত সমীহ করে চলে। রাজ্যের দুষ্টামি শেষ করে দুই ছানা এসে আশ্রয় নেয় তার বুকের মাঝে। খেয়া পরম তৃপ্তিতে দুজনকে আগলে নেয় নিজের মাঝে। মেজর সাহেবের অনুপস্থিতিতে সে বাবা মায়ের ভূমিকা সমানতালে পালন করে।
যেটুকু সময় ভার্সিটি থাকে সেটুকু সময় তার আত্মা হাতে নিয়ে বসে থাকতে হয়। মন পড়ে থাকে বাসায়। দুইটা ছানা সামলানো সহজ বিষয় নয়। এরপরও শাশুড়ি মা, চাচিমণি, সপুরা খালা যেভাবে সাহায্য করে সেটা ঋণও শোধ করা হয়তো কখনোই সম্ভব নয় তার পক্ষে। তাই সে সবসময় চেষ্টা করে নিজের ব্যক্তিগত কাজগুলো কোনোভাবে সেরে ছানা দুটোকে সময় দেওয়া, ওনাদের উপর হতে একটু চাপ কমানোর চেষ্টা করা। আর এইভাবেই কাটছে জীবন, কাটছে সময়। অতিবাহিত স্রোতের ধারা বইতে বইতে সেদিন জন্ম নেওয়া বাচ্চা দুটো আজ হাঁটাও শিখে গেছে। ফোকলা দাঁতগুলোর মাঝে ভাঙা বুলি উড়ুই দুজনে। কথা বলার কি নিরন্তর চেষ্টা তাদের। রৌদ্রময়ী এক বিকেল, সময় 5টা প্রায়। কুঞ্জবন এক। দুটো ছানার খোঁজ নেই। বেশ কিছুক্ষণ হলো নীরব নিস্তব্ধতা বিরাজ করছে কুঞ্জবন জুড়ে। কিছু সময় পেরোতেই যা অস্বাভাবিকতার রূপ নেয়। কপাল ভাঁজ হয়ে আসে ছানা দুটোর মায়ের। 2-3টে রুমে খুঁজে এসে শাশুড়ি মায়ের কক্ষের সামনে